ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আমাদের এই নতুন যে সিরিজটা শুরু হচ্ছে, এই সিরিজটার কিন্তু উদ্দেশ্য হলো, তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক ওয়ান শট এবং মাধ্যমিক আরো ভালো করে বলে দিই 2K25। তো এটা হলো আমাদের স্পেশাল পারপাস আমাদের এই ভিডিওগুলোর, যে তোমাদের যেন মাধ্যমিকের জন্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে পারো। হয়তো সবারই দেখা বা সবাই অবভিয়াসলি জিনিসগুলো সবই তোমাদের জানা আছে, টেস্টের পরে আশা করি জিনিসগুলোকে দেখছো। তো সেই ক্ষেত্রে যেন চ্যাপ্টারটা একটা ওয়ান শট তোমরা রিডিং পেয়ে যাও, যে আমাদের এই পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের পড়তে হবে। এবং যে প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য লাগবে সেইগুলো কিন্তু এখানে বলে দেওয়া হবে। তাই জন্য খুব ভালো করে ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, যে চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব সেটা হলো তাপের ঘটনা সমূহ। থাম্বনেইলে তোমরা দেখেই নিয়েছো। তাপের ঘটনা সমূহের ওয়ান শটে যে জিনিসগুলো আমাদের মেইনলি প্রয়োজন, যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো। তো দেখো, তাপের ঘটনা সমূহে সবার প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা তাপীয় প্রসারণ। ঠিক আছে, তাপীয় প্রসারণ। এবার এই তাপীয় প্রসারণের মধ্যে তোমাকে তিনটে পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে জানতে হয়। অবভিয়াসলি তোমরা জানো যে একটা হলো কঠিন পদার্থ, একটা হলো তরল পদার্থ এবং আরেকটা হলো গ্যাসীয় পদার্থ। আচ্ছা, এবার এই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, তরল পদার্থের তাপীয় প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ তিনটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং যে জায়গাগুলো মেইনলি দরকার সেগুলো আমরা দেখব। দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণের মধ্যে আমাদের তিনটে প্রসারণ সম্বন্ধেই জানতে হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রসারণই জানতে হয়, এবং সেটা হলো আয়তন প্রসারণ। এর কারণটা কি? সবার প্রথমেই এই জিনিসটা চলে আসছে, এদের কারণটা কি? কেন তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের আয়তন প্রসারণ জানতে হয়? তার কারণ হলো তরল বা গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। নির্দিষ্ট আকার নেই। এই নির্দিষ্ট আকার না থাকার জন্য কি হচ্ছে? নির্দিষ্ট আকার নেই। এই নির্দিষ্ট আকার না থাকার জন্য কি হচ্ছে? যে এদের ক্ষেত্রে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এই কথাটাই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ যখন আকার থাকবে তখন একটা জিনিস, একটা আকার আছে, এরকম আকার আছে বলেই তো দৈর্ঘ্য বা ওর কতটা ক্ষেত্রফল, এই জিনিসগুলো আমার তখন সিনারিওতে আসছে। যেহেতু তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে এগুলো নেই, সেই কারণে তরল বা গ্যাসের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করি না, আমরা শুধুমাত্র আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের লাগতে পারে, তাই জন্য বলে দিলাম। আচ্ছা, এবার আমরা কঠিনের থেকে শুরু করব। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তোমরা ফর্মুলাটা তো অনেকেই দেখেছো, আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো? এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। ঠিক আছে, আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। আচ্ছা, এখানে কোনটা কি একটু বলে দিই। L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য, L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 তোমরা জানো অন্তিম দৈর্ঘ্য। ঠিক আছে, T1 হলো প্রাথমিক উষ্ণতা, আর T2 হলো গিয়ে অন্তিম উষ্ণতা। ঠিক আছে, এবার এই আলফার একক কি? এর একক হয়, দেখো, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কেটে গেল, শুধু নিচে থাকলো যে উষ্ণতা তার একক। তার মানে এটার একক হয় পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। এই তিনটেই হলো এর একক, আলফার একক। ঠিক আছে, আলফার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। ঠিক আছে, এর সংজ্ঞাটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা হলো কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, ভালো করে মন দিয়ে শোনো, কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ভালো করে কিন্তু সংজ্ঞাটা ভালো করে বুঝবে,
এর কারণটা কি, ধরো তুমি যদি L1 টাকে 1 করে দাও, ধরো তুমি T2 মাইনাস T1 টাকে 1 করে দিলে, তুমি দেখো না এই ফর্মুলাটার মধ্যে, তাহলে তোমার আলফাটা কি দাঁড়াবে, L2 মাইনাস L1। তাহলে কি হলো, কোন কঠিন পদার্থের মানে কোন কঠিন পদার্থ মানে একক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এই যে L2 মাইনাস L1 টা কি, ওর L1 ছিল ওর L2 হলো, তাহলে কতটা পরিবর্তন হলো, L2 মাইনাস L1, তার মানে যতটা দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাই কিন্তু আমি যেটা বললাম সেটাকে তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে শুনতে শুনতে তোমরা লিখে নাও, বা তোমাদের বইতেও ডেফিনেশনটা দেওয়া আছে। তো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস কি আসতে পারে, আরো ইম্পর্টেন্ট জিনিস আমাদের থাকতে পারে। এরকম ভাবে একটা প্রশ্ন দিতে পারে, ধরো আলফা সিইউ ইজিক্যালস টু, ধরো কপারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমায় বলেছে, তার মান হলো 70 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। বললো এটা বলতে কি বোঝো, খুব বিখ্যাত প্রশ্ন মাধ্যমিকের পার্সপেক্টিভে। আলফা সিইউ মানে কপারের বা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 70 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট জায়গা। তা তুমি যদি সংজ্ঞাটা জানো তুমি কিন্তু ইজিলি বলতে পারবে, যে সংজ্ঞা জানে সেই ইজিলি বলতে পারবে। কি বলবে, কোন কঠিন, এখানে যেমন কোন কঠিন পদার্থ বলছিলাম সংজ্ঞা, এখানে বলবো এইটা হলো কপারের তৈরি বা তামার তৈরি কোন একক দৈর্ঘ্যের। এবার একক দৈর্ঘ্য আর বলবে না, তুমি যখনই দেখতে পাচ্ছ পার ডিগ্রি সেলসিয়াস, তা তোমার দৈর্ঘ্যটা একক না বলে তুমি কি বলবে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এবার বলতে পারো, তার মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন তামার তৈরি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 17 × 10⁻⁻6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বা বৃদ্ধি না লিখে আরেকটা কথাও তোমরা বলতে পারো, যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো তামার তৈরি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলে, কারণ আমি কমাতেও পারি, তো বাড়ালের জায়গায় বলা ভালো, যদি পরিবর্তন করা আমি বলি 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলে, বা অনেকে কি করে বৃদ্ধি করলে ব্র্যাকেটে হ্রাস করলে দুটোই লিখে দেয়, পরিবর্তন করলে 17 × 10⁻⁻6 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিবর্তন হয়। একটা তুমি যদি ভালো করে বুঝবে, যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ভালো করে বোঝো, এগুলো বোঝার কিন্তু কোনো ব্যাপার না। একটা প্রসারণ গুণাঙ্ক ভালো করে বুঝলে পরপর সবকটা নেমে যাবে, তাই একটাকে ভালো করে বুঝতে হবে, একটা বুঝলে পরপর সবকটা নামবে, সবকটা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই জন্যই সংজ্ঞাটা দরকার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাদের বলে দিই, কোনো কোনো ক্ষেত্রে সেই জিনিসটা লাগে, সেই জন্যই আমার বলে দেওয়া, এটা মাথায় রাখবে। এটা হলো আলফার ব্যাপারে। এবার আমি এটা দেখো সেলসিয়াস স্কেলে আলফার ভ্যালু দিলাম, মনে রাখবে আলফা এফ ইজিক্যালস টু 5/9 আলফা সি, এবং আলফা সি ইজিক্যালস টু আলফা কে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু বইতে কিন্তু সব জায়গায় পাবে না এটা। আচ্ছা স্যার এটা কি, তোমাকে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আলফার ভ্যালু দিয়ে দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু ডিগ্রি সেলসিয়াস স্কেলে দিয়ে দিয়েছে, তোমায় ফারেনহাইট স্কেলে বার করতে বলেছে, এই ফর্মুলায় বসিয়ে দাও 5/9 ইন্টু আলফা সি, মানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আলফার ভ্যালুটা বসাও, যা হবে সেটা ফারেনহাইট স্কেলে। কেলভিন স্কেলে কি, সেলসিয়াস স্কেলে যা হয় কেলভিন স্কেলেও তাই হয়। ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই মাথায় রাখবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধিত আর কোনো জিনিস কিন্তু এই মুহূর্তে আমাদের লাগবে না এখান থেকে। একটা প্রসারণ গুণাঙ্ক ভালো করে বুঝলে এগুলো কিন্তু 1-2 মিনিটের খেলা, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পর চলে যাবো হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। আর এই যে সম্পর্কটাও লিখে দিয়েছি, এটা যে শুধু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে থাকবে এরকম নয়, কিন্তু এটা সবার ক্ষেত্রেই থাকবে। ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে ফর্মুলাটা হবে বিটা ইজিক্যালস টু a2 মাইনাস a1 বাই a1 ইন্টু t2 মাইনাস t1। আমি আর লিখছি না কোনটা কি, আশা করি নিজেরাই বুঝতে পারছো।
A2টা হলো অন্তিম ক্ষেত্রফল, A1টা প্রাথমিক ক্ষেত্রফল, A1টা প্রাথমিক ক্ষেত্রফল, T2 হলো অন্তিম উষ্ণতা, T1 হলো প্রাথমিক উষ্ণতা। সংজ্ঞা বুঝতেই পারছো, সংজ্ঞা এবার নিজেরা দেবে। কোন কঠিন পদার্থের একক মানে একক ক্ষেত্রফলের তৈরি কোনো কঠিন পদার্থের প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় বা ক্ষেত্রফল প্রসারণ হয় তাকে আমরা বলে থাকি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ব্যাস এটা বললেই হবে। এরও কিন্তু ইউনিট সব সেম, পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন, পার ডিগ্রি ফারেনহাইট ওই। এবং এই ক্ষেত্রেও বিটা এফ মানে কিন্তু 5/9 বিটা সি, এগুলো সেমই থাকছে, ঠিক আছে? বিটা সি মানে বিটা কে মানে কেলভিন স্কেলে, ঠিক আছে? ক্ষেত্র প্রসারণ হয়ে গেল। আয়তন প্রসারণ, আয়তন প্রসারণটাকে আমরা কি দিয়ে লিখি? গামা। গামা ইজ ইকুয়ালস টু v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1 হয়ে গেল। গামার ক্ষেত্রে ব্যাপারগুলো একই থাকছে। সংজ্ঞাটাও বুঝতেই পারছো যে কোনো কঠিন পদার্থ একক আয়তনে তৈরি কোনো কঠিন পদার্থের প্রতি একক ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে যে পরিমাণ আয়তন পরিবর্তন হয় তাকে ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। একই সংজ্ঞা। তো একটা জিনিস জানলে পরপর দুটো জিনিস পেরে গেলাম। এদের মধ্যে সম্পর্কটা মনে রাখবে, আলফা ইজ টু বিটা ইজ টু গামা 1:2:3, 1:2:3। তার মানে মনে রাখবে বিটা মানে হলো 2 আলফা, গামা মানে হলো 3 আলফা। অনেক সময় কি হয়, আলফা দেয় গামা বার করতে দেয়। তোমায় বলে দিলে একটা প্রশ্ন করি, আলফা অফ কপার একটু আগে দেখলাম 70 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, তোমায় দিয়ে দিল এটা। তোমায় বললো এই কপারের ফারেনহাইট স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করো। আমি সেদিনই একটা প্রশ্ন দেখছিলাম, ফারেনহাইট স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে বলছে। কি করে বার করবে? তো তুমি বের করো, আগে তুমি নরমাল আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করে নাও। কি করে করবে? 3 দিয়ে গুণ করে, তাহলে 51 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার আমি কি শিখিয়েছি, তোমার যদি সেলসিয়াস স্কেলে থাকে ফারেনহাইট স্কেলে কি করে যাবে? 5/9 দিয়ে গুণ করে। তার মানে গামা অফ সিউ ইন ফারেনহাইট স্কেল is equals to 5/9 into 51 into 10⁻⁻6। যা আসবে আসবে, যা আসবে আসবে। এইটা হলো কনসেপ্ট। তো এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু তোমরা এই জায়গাটা ইজিলি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রেখো, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে অনেক সময় এমসিকিউ তে এরকম ভাবে দিয়ে দেয়, এর নিচে কি কি বসবে কে বলতে পারে? 1 2 3, ঠিক আছে? যেন মাথায় থাকে। অনেকে সবাই গুলিয়ে ফুলিয়ে যায়, তো ছোটবেলায় অনুপাত সমানুপাত ঠিক মতো পড়ে না, তাই জন্য সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এই মোটামুটি কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন প্রসারণ গুণাঙ্কগুলো হয়ে গেল। এবার আমি আসবো তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে আমি কি বলবো, সেটা মুছে দিচ্ছি আমি। তরল পদার্থের ক্ষেত্রে কি আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার তরল পদার্থের এই আয়তন প্রসারণ গুণাঙ্কটাই আমি গ্যাসের থেকে আরোটা হাটিয়ে দিই। এটা এবার দু ধরনের আয়তন প্রসারণ হয়, একটা হলো প্রকৃত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। একটা প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। আচ্ছা, প্রকৃত প্রসারণটা কি আর আপাত প্রসারণটা কি একটা উদাহরণ দিয়ে বলে দিই। উদাহরণটা হলো যে ধরো এই তোমার তরল আছে, ঠিক আছে? এই তরলটাকে আমি এই পাত্রটাকে আমি 3 বার রাখি কারণ আমার লাগবে। এবার ধরো এর মধ্যে লেভেল অব্দি তরল আছে, আমি লেভেলটা সব জায়গায় মার্ক করে দিই, ঠিক আছে? এবার তুমি বাইরে থেকে কিছুটা হিট দিলে, বাইরে থেকে হিট দিলে সবার প্রথমে হিটটা কার মধ্যে যাবে? পাত্রের মধ্যে যাচ্ছে না তরলটার মধ্যে যাচ্ছে? সবার প্রথমে কিন্তু হিট যাচ্ছে পাত্রের মধ্যে। তাহলে পাত্রের মধ্যে হিট গেলে, পাত্র একটা কঠিন পদার্থ, তো পাত্র যেহেতু কঠিন পদার্থ তাহলে কি হবে? পাত্রের আয়তনটা বাড়বে। পাত্রের আয়তনটা বাড়লে জলের যে লেভেল আছে তার থেকে একটু কম হয়ে যাবে না জলের লেভেলটা? এটা কিন্তু হয়ে গেল, কারণ সবার প্রথমে পাত্র বাড়লো, পাত্রের প্রসারণ হলো। এবার পাত্র প্রসারিত হয়ে গেল, এবার তাপটা গেল জলের মধ্যে, এবার জলটা বাড়বে, জলটা বেড়ে ধরো এই লেভেল অব্দি গেল, মানে ওর যা ছিল তার থেকে আগের লেভেল অব্দি। এইখানে হলো তরলের প্রসারণ। তার মানে কেসটা কি, তরলের যখন প্রসারণ হচ্ছে, তরলকে তো আমি হাওয়ায় রেখে আর আমি গরম করতে পারবো না, তাপ দিতে পারবো না, একটা পাত্রের মধ্যেই রাখতে হবে। তার মানে তরলের প্রসারণের সময় কিন্তু পাত্রের প্রসারণ অবশ্যম্ভাবী হবেই হবে, মানে ওটা হতেই হবে।
তাই কিন্তু হলো যখন আমি মানে তরলটার মধ্যে তাপ দিলাম তখন কিন্তু পাত্রটার কি হলো, একটু আয়তনটা বেড়ে গেল বলে তরলটা একটু নেমে গেছে মনে হচ্ছে। কিন্তু মজার বিষয় এটা আমাদের দৃষ্টি বাইরে, এটা আমাদের দৃষ্টিগ্রাহ্য নয় আর কি, দৃষ্টি আমাদের চোখের মধ্যে পড়ে না। আমরা দেখি আলটিমেটলি আমরা এটাকে দেখি, তারপর এটাকে দেখি, তো আমাদের মনে হয় কি জলটা বেড়ে গেছে। আসলে কিন্তু এবার দেখো তুমি জিনিস খেয়াল করে, জলের ইনিশিয়াল লেভেল ছিল এটা, যেটা আমি নীল কালি দিয়ে প্রথমে মার্কটা করেছি, এবং ফাইনাল লেভেল কোনটা দাঁড়ালো দেখো, ফাইনাল লেভেল হলো এইটা, এইটা। আমাদের দেখে কি মনে হয়, এই যে নীল থেকে কালো এই গ্যাপটাই হলো প্রসারণ, যেন এতটা জল উঠে গেছে, আমাদের মনে হয় এই গ্যাপটাতেই যেন জলটা উঠে গেছে, কিন্তু আদৌ কি এতটা উঠেছে, তার থেকে অনেক বেশি উঠেছে, নিচ থেকে এত অব্দি উঠেছে। তার মানে যেটা আমাদের চোখে পড়ে সেটাকে বলা হয় হলো আপাত প্রসারণ, যেটা আমাদের চোখে পড়ে সেটাকে বলে আপাত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি দেখো কতটা উঠেছে, এই যে এতটা, এই যে এতটা, এটাকে বলে প্রকৃত প্রসারণ। এটাকে বলে প্রকৃত প্রসারণ, এটাকে বলে আপাত প্রসারণ। তার মানে হিসাব অনুযায়ী প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস, দেখো প্রকৃত প্রসারণ পুরোটা, আপাত প্রসারণ এইটুখানি, তারপরে নিচে এই যে খালিটা জায়গা, ওটা কেন, পাত্র প্রসারিত হয়েছে বলে, মানে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রসঙ্গে একটা প্রশ্ন প্রচুর বার বিভিন্ন স্কুলে আসছে এবং মাধ্যমিকও বেশ কয়েকবার মনে এসে গেছে, কিন্তু স্টিল এর গুরুত্ব কিন্তু এখনো কমেনি। সেটা হলো প্রকৃত প্রসারণ না আপাত প্রসারণ কোনটা তরলের নিজস্ব ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম, কারণ তরল কতটা বাড়বে ওটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম। এবার আমার কতটা দেখে বেড়েছে মনে হবে ওটা কিন্তু পাত্রের উপর নির্ভর করছে। পাত্র যদি অনেক বেশি বেড়ে যায় আমার মনে হবে তরলে এমন কিছু বাড়েনি। কি বলছি বুঝতে পারছো? তার মানে প্রকৃত প্রসারণ কিন্তু নিজস্ব ধর্ম। অনেকে কি করে জিনিসটা কনসেপচুয়ালি বোঝে না, তো মনে করে প্রকৃত প্রসারণ মানে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তার মানে তো প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, ওটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আপাত প্রসারণ পাত্রের উপর নির্ভর করে, কারণ তোমার পাত্র কতটা বাড়ছে তার উপর বেস করছে তুমি কতটা দেখছো ওকে বাড়তে। তোমার দেখাটা পাত্রের বাড়ার উপর অনেকটা নির্ভর করে আছে, তোমার চোখে কতটা ভিজিবল হচ্ছে। তো এটা কি পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, পাত্রের উপর নির্ভর করে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এদের কিন্তু ফর্মুলা গুলো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা গামা আর বলে লিখি আমরা v2 minus v1 by v1 into t2 minus t1, ওই আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলার মতোই হয়। ঠিক আছে, আর আপাত প্রসারণ গুণাঙ্ক লেখা হয় গামা a, ওটাও va minus v1 by v1 into t2 minus t1। v এটা কি মানে আপাতভাবে আমার আয়তন, আপাত আয়তনের বৃদ্ধিটা বোঝানো হয়, এটা প্রকৃত আয়তনের বৃদ্ধিটা বোঝানো হয়। ঠিক আছে, এটা প্রকৃতভাবে আয়তন যতটা বেড়েছে মানে এতটা, আর va minus v1 বলছে এতটা, মানে যতটুকু আমার চোখে মনে হচ্ছে, আর v2 minus v1 হলো যতটা অ্যাকচুয়ালি হয়েছে। এটা হলো কিন্তু বিষয়। এবং এখানে আরেকটা সময় রাখবে গামা আর মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজিক্যালস টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কারণ পাত্রটার প্রসারণ গুণাঙ্ক, পাত্রটার কি হয়, পাত্রটা কঠিন পদার্থ, তার মানে তার আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে লিখবো, তার মানে গামা জি, জি ফর গ্লাস হিসাবে তুমি ধরতে পারো। ঠিক আছে, গামা ইজিক্যালস টু গামা এ প্লাস গামা জি, খুব ইম্পর্টেন্ট। যেগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট আমি সেইগুলোই কিন্তু মেনলি বলছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অন্তত একবার রিভিশনের সময় তোমাদের মাথায় আসা দরকার। ঠিক আছে, আমাদের তরলের প্রসারণের ক্ষেত্রে এই জিনিসগুলো জানলেই হবে। এবার গ্যাসের প্রসারণ, দেখো গ্যাসের ক্ষেত্রে যেমন আমরা তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আকারও নেই, অ্যাকচুয়ালি নির্দিষ্ট আয়তনও নেই। তুমি গ্যাসকে যতটুকু আয়তনে রাখবে গ্যাস ততটুকু আয়তনে কিন্তু থেকে যেতে পারে। স্টিল আমরা গ্যাসের আয়তন প্রসারণটা খুবই নগণ্য, বাট স্টিল আমরা ধরি যে তার ভ্যালু হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান, মনে রাখবে, সকল গ্যাসের ক্ষেত্রে সেম, সকল গ্যাসের ক্ষেত্রে মান সমান। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটাই মনে রাখা হলো তোমাদের মেন কাজ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে। এবং এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা কোথা থেকে পাই বলতো? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা পাই হলো চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র তোমরা পড়েছো গ্যাসের আচরণে। চার্লসের সূত্রে আমরা কি দেখেছি,
কি বলে ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট 1 প্লাস মাইনাস টি বাই 273। কি বলছে চার্লসের সূত্র পড়েছো তো? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তার প্রাথমিক আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে কি, যে 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, 1/273 অংশ প্রাথমিক আয়তনের, ওটাই কিন্তু ওর সকল গ্যাসের ক্ষেত্রে এই মানটা কিন্তু সমান। তরলের ক্ষেত্রে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে মানে প্রত্যেকটা আলাদা তরলের ক্ষেত্রে কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আলাদা আলাদা হবে, আর কঠিনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। গ্যাসের ক্ষেত্রে সেটা নয়। তার একটা বড় কারণ বলতে পারো, কারণ গ্যাসের আয়তনও ফিক্স নয়। তো কম বেশি সকল গ্যাস সমান পরিমাণে এক্সপ্যান্ড করে, মানে প্রসারিত হয় আর কি। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস, যে যতটুকু দরকার ততটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার মাথায় একবার রিভাইজ করার জন্য দরকার, যেটা তোমার জন্য প্রয়োজন মাধ্যমিকের জন্য, যেটা বারবার করে তোমায় দেখতে হবে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে লেখা, সেই জিনিসগুলো এখানে বলা। এটাকে আর কাট করো না, দরকার বলে 1.5x 2x এ দেখো। আমার কথা 2x এ শুনলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, এমনি আমি খুব ফাস্ট কথা বলি, তো সেই কারণে 1.5x এ দেখো। ঠিক আছে, কিন্তু যেভাবেই দেখো এই পয়েন্টস গুলো কিন্তু মাথায় রাখো। আমাদের প্রসারণের পার্টটা কিন্তু শেষ হয়ে গেল, এবার আমরা তাপের পরিবহনের জায়গাটা একটু ছোট্ট করে দেখে নেবো। ঠিক আছে, তো প্রসারণের জায়গাটা আমাদের শেষ, তারপর পরিবহনের জায়গাটা দেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার যে জিনিসটা আসে সেটা হলো তাপ সঞ্চালনের, আমাদের আসে মেইনলি তাপের পরিবহন। আসলে ব্যাপারটা বলার আগে একটু ছোট্ট করে বলে দিই, তাপ সঞ্চালন মানে তাপ এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যায় তার 3টে পদ্ধতি আমাকে আমার বই খাতা শিখিয়েছে, বা তোমাকেও তোমার বই খাতা শিখাচ্ছে বা শেখাবে। সেটা হলো 3টে পদ্ধতির মধ্যে হলো একটা পরিবহন, একটা পরিচলন এবং আর একটা বিকিরণ। পরিবহন, পরিচলন এবং বিকিরণ। ঠিক আছে, এর মধ্যে আমাদের শুধুমাত্র সিলেবাসে এটা আছে, সেটা হলো পরিবহন। পরিচলন বা বিকিরণ দুটোর কোনোটাই আমাদের সিলেবাসের মধ্যে নাই। বিকিরণটা যদি তোমরা যারা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে পরবর্তীকালে, তাদের বিকিরণটা পড়তে পারবে ক্লাস 11-এ। পরিচলনটা আর কি আর বলবে, ভূগোলে পড়েছো, পরিচলন স্রোত অনেকটা ওরকম ধরনেরই জিনিস। ঠিক আছে, বিকিরণটা খুব সুন্দর জিনিস, ফিজিক্সে ক্লাস 11-এ আছে, যদি ভালো কোথাও পড়ো বা ইউটিউবে তো এখন সবই আছে, তো দেখতে পারবে বিকিরণটা খুবই সুন্দর জিনিস। যাই হোক, তো আমাদের পুরো আলোচনা থাকবে কিন্তু পরিবহনকে ঘিরে, তাপের পরিবহন। এবং পরিবহন মনে রাখবে মূলত হয় হলো কঠিন পদার্থের মধ্যেই, আর তরলের সারফেসে হয়, বাট দ্যাট ইজ নট আওয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা কঠিন পদার্থের পরিবহন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার পরিবহন প্রসেসটা মেইনলি কি হয়, পরিবহনের সব থেকে বড় জিনিস, কোন অণু তার স্থান পরিবর্তন করে না। অণু স্থান পরিবর্তন করে না। তার মানে কি, এই একটা কঠিন পদার্থ, ঠিক আছে, এখানে অনেক অণু আছে, প্রচুর আছে। এবার তুমি এখানে গরম করলে, হিট দিলে, তুমি এখানে ধরে আছো তোমার হাত দিয়ে। এবার কি হচ্ছে, এই যে অণুগুলো হিটটা পেল একই জায়গায় দাঁড়িয়ে ভাইব্রেট করা শুরু করবে, কম্পন হওয়া শুরু হবে, কাঁপতে থাকবে, ধরো কাঁপা শুরু করলো, একে এর পাশেরটাকে মারবে, ও আবার তারপর কম্পন করা শুরু করবে, ও তার পাশেরটাকে মারবে, কম্পন করা শুরু করবে, এইভাবে আস্তে 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 হিটটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এবং এখান থেকে এখানে আস্তে আস্তে হিট যাচ্ছে। তার মানে কি, কোনো অণু কিন্তু স্থান পরিবর্তন করছে না, তারা একই জায়গা থেকে কম্পিত হচ্ছে। তাহলে অণুর কি হচ্ছে, কম্পন। ঠিক আছে, এবার বিভিন্ন পদার্থ বিভিন্ন ভাবে পরিবহন করবে, সবার পরিবহন ক্ষমতা সমান নয়। যারা এই পরিবহনটা করতে পারে তাদেরকেই আমরা বলি সুপরিবাহী পদার্থ, তাপের সুপরিবাহী আর কি। আর যারা করতে পারে না তাদেরকে আমরা বলি কুপরিবাহী পদার্থ তাপের ক্ষেত্রে। ঠিক আছে, এবার সুপরিবাহিতারও মাত্রা আছে। মাত্রা মানে কি, আজকে তুমি লোহার জিনিস, গরমকালে লোহার জিনিস ছুঁলে তোমার যতটা ছ্যাঁকা লাগবে, তোমার গরমকালে কোনো কাঠের জিনিস ছুঁলে তো লাগবে না, কাঠটা কুপরিবাহী। ঠিক আছে, বা দুটো সেম, একটা তুমি কপারের জিনিস ছুঁচ্ছ, একটা জিঙ্কের মানে একটা দস্তার জিনিস ছুঁচ্ছ, একই পরিমাণ তোমার গরম লাগবে না। তার মানে পরিবহন হয়তো দুজনেই করছে, নর্মালি পরিবাহী কারা হয়, ধাতুরা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে নর্মালি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আমার মনে পড়ে গেল, একটা তরল ধাতু যেটা আর কি তাপীয় প্রসারণকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাই, সেটা কিন্তু পারদ।
এই প্রশ্নটা আমাদের মাধ্যমিকে বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় বা বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নবিদ্যা তোমরা দেখতে পাবে। পারদ, তোমাকে যদি বলে তরলের প্রসারণের একটা বাস্তব জীবন উদাহরণ দাও, তখন কিন্তু পারদ থার্মোমিটারের পারদের কথা বলবে, কারণ পারদের প্রসারণের উপর বেস করে কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে দেহের উষ্ণতা মাপতে পারি। ঠিক আছে, তো তরলের প্রসারণের বাস্তব উদাহরণ, বাস্তব উদাহরণ। গ্যাসের প্রসারণের বাস্তব উদাহরণ মনে রাখতে পারো। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে বাস্তব উদাহরণ হলো ওই ওই দুধ উতলিয়ে ওঠে, ওটা যখন গরম করা হয় একটা সার্টেন লেভেলের পর, তো গ্যাসটা প্রসারিত হতে চায়। ঠিক আছে, বা কঠিন পদার্থের প্রসারণের বাস্তবিক উদাহরণ তোমরা মনে রাখতে পারো যে কোনো বোতলের মধ্যে ছিপি আটকে গেল, ওটাকে গরম করলে ছিপিটা আলগা হয়ে যায়, কারণ ছিপিটা আয়তনে মানে বেড়ে যাচ্ছে সেই কারণে। তো এই বাস্তব উদাহরণগুলো যে তিনটা বললাম, তরলটা বলে দিলাম, কঠিন আর গ্যাসটা মানে তরলটা লিখে দিলাম, কঠিন আর গ্যাসটা মুখে বললাম, মাথায় রেখো, অনেক সময় অনেক প্রশ্নে দিয়ে দেয়। যাই হোক, তো সুপরিবাহী বা ধাতুর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে বিভিন্ন ধাতুর পরিবহন ক্ষমতা আলাদা আলাদা হয়। আমি এটা বলছি, কপার বা তামা যেভাবে পরিবহন করবে দস্তা সেভাবে পরিবহন করবে না, দস্তা যেভাবে পরিবহন করবে লোহা সেভাবে করবে না। তো সেই সংক্রান্ত একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা ইম্পর্টেন্ট, এটাকে বলে ইঞ্জিন হাউসের পরীক্ষা। ইঞ্জিন হাউসের পরীক্ষা, অনেকেই আছে এই পরীক্ষাটার ব্যাপারে জানে কিন্তু নাম জানে না, সে অনেকের মধ্যে আমিও পড়তাম কিছু বছর আগে, পরীক্ষাটার ব্যাপারে জানতাম, নাম জানতাম না, যেরকম একটা অদ্ভুত নাম আছে। একবার এক জায়গায় এক স্টুডেন্ট প্রশ্ন করেছিল, আমি তো মুকুঠিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, পরে দেখলাম যে এই পরীক্ষাটার ব্যাপারে বলছে। তো ইঞ্জিন হাউসের পরীক্ষাটা জেনে রাখো। এই পরীক্ষাটা কি বলে, এই পরীক্ষাটায় এর মধ্যে একটা পাত্র আছে, মানে এটা একটা পাত্র, এর মধ্যে জল আছে। পরীক্ষাটা ভালো করে বুঝবে। এবার এর মধ্যে এই সাইডে কতগুলো ফুটো করা আছে, এই ফুটো করে এখান দিয়ে ধরো একটা অ্যালুমিনিয়ামের দণ্ড ঢুকিয়েছে, এখান দিয়ে একটা লোহার দণ্ড ঢুকিয়েছে, এখান দিয়ে একটা ধরো কপারের দণ্ড ঢুকিয়েছে, এখান দিয়ে একটা ধরো জিঙ্কের দণ্ড। কি কি দণ্ড ছিল ভগবান জানে। লোহা, সীসা, তামা, অ্যালুমিনিয়াম, লোহা, সীসা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা মানে লেড, লেডের দণ্ড ঢুকিয়েছে, এবং প্রত্যেকটা মোম মাখিয়ে দিয়েছে, মোম মাখানো আছে, মোম মাখিয়ে একটা ফুটোর মধ্যে দিয়ে জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার কি হবে, নিচ দিয়ে আমি এটাকে গরম করছি, হিট করছি। এবার কেসটা কি হবে, মোম গলবে স্বাভাবিক, গরম যখন যখন তাপ পাবে মোম আস্তে আস্তে গলবে। এবার কোন দণ্ডটার মধ্যে তাড়াতাড়ি মোম গলছে বা কত দূর অব্দি মোম গলছে, যে দণ্ডে যত তাড়াতাড়ি বেশি দূর অব্দি মোম গলবে তার মানে তার পরিবাহিতা তত বেশি। যে দণ্ডে যত তাড়াতাড়ি মোম গলবে তার মানে মনে রাখবে তার পরিবাহিতা তত বেশি। ধাতুদের মধ্যে মনে রাখবে সব থেকে বেশি পরিবাহী হলো রূপো, রূপোর পরিবাহিতা সর্বাধিক, রূপোর তৈরি ধাতু। যদি এই জিনিসটা আমি একটু পরেই বলতাম, বাট যাই হোক আমার এই প্রসঙ্গে মনে পড়লো বলে দিলাম। তো এটা ইঞ্জিন হাউসের পরীক্ষা। ইঞ্জিন হাউসের পরীক্ষা তার মানে সিদ্ধান্ত কি, যে প্রত্যেকটা ধাতুর পরিবহন ক্ষমতা আলাদা আলাদা, সবাই সমানভাবে পরিবহন করে না, তাই সবার মানে পরিবহন করলে সবার মোম একই দূরত্ব অব্দি গলতো, দেখা যাচ্ছে সবার মোম আলাদা দূরত্ব অব্দি গলেছে। কপারের সব থেকে বেশি গলেছে, ও সব থেকে ভালো পরিবাহী হয়তো এদের মধ্যে। ব্যাপারটা বুঝতে পেরেছো, এই পরীক্ষাটার কথা মাথায় রাখবে। আচ্ছা, এবার এই জিনিসটা মোটামুটি একটা বেসিক ইন্ট্রোডাকশন টাইপের ছিল। এবার আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে, এবং আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যেটা তোমরা সবাই জানো, সেটা তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা সম্বন্ধে একটু ছোট্ট করে আলোচনা করে দিই। তাপ পরিবাহিতা, তো তাপ পরিবাহিতা কি বলছে, তাপ পরিবাহিতা বলছে যে ধরো কোনো কঠিন পদার্থ আছে তোমার কাছে, এরকম থ্রি ডাইমেনশনালি একদম ত্রিমাত্রিক ভাবে দেখালাম। এই কঠিন পদার্থের দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতা, এই পৃষ্ঠের উষ্ণতা হলো θ1, এই পৃষ্ঠের উষ্ণতা হলো θ2। ঠিক আছে, আর উষ্ণতার পার্থক্য আছে, θ1 গ্রেটার দ্যান θ2। ঠিক আছে, এবং এই তলের সাথে লম্বভাবে তাপ প্রবাহিত হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে তাপটা এই ভেতর দিয়ে। স্বাভাবিক, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় তাপ যাচ্ছে, এদের মধ্যে যে ব্যবধানটা সেটা হলো ডি, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হলো এ, এবং আমি জানলাম টি সময় ধরে তাপ পরিবাহিত হচ্ছে। তো দেখা গেছে
দেখা গেছে যে এই যে তাপের মানে কতটা তাপ পরিবহন হচ্ছে, পরিবাহিত তাপের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, মানে যত বড় ক্ষেত্রফল হবে তত বেশি তাপ প্রবাহিত হবে। 1 নম্বর। উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, যত উষ্ণতার পার্থক্য বেশি, আজকে 5 ডিগ্রি সেলসিয়াস যত তাপ যাবে 10 ডিগ্রি সেলসিয়াস হলে তার থেকে বেশি তাপ যাবে। θ2 - θ1 উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, যত বেশি সময় ধরে হবে তত বেশি তাপ প্রবাহিত হবে, Q সমানুপাতিক T। ঠিক আছে, এবং পরিবাহীর বেধের ব্যস্তানুপাতিক, Q সমানুপাতিক 1/D, কারণ যত মোটা হবে তত তাপের যেতে সময় লাগবে বা অসুবিধা হবে আর কি, তো যত পাতলা হবে সরু হবে তত বেশি তাপ তাড়াতাড়ি যেতে পারবে। Q proportional to 1/D। এই চারটাকে একসাথে করলে আমরা কি লিখতে পারি? Q proportional to A θ2 - θ1 into D by into T by D। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে, একটা ধ্রুবক আসে, যেটার অপেক্ষা তোমরা সবাই করছো, সেটা হলো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই কেটা হলো তাপ পরিবাহিতা। এটা প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে এর মান কিন্তু আলাদা আলাদা। দেখা যায় রূপোর ক্ষেত্রে এর মান সব থেকে বেশি, ম্যাক্সিমাম, তাই জন্য বললাম রূপো সব থেকে ভালো তাপ পরিবাহী ধাতুদের মধ্যে। মাথায় থাকা যায় না, রূপো ধাতুদের মধ্যে সব থেকে ভালো তাপ পরিবাহী, কিন্তু সব থেকে ভালো ধাতু অধাতু মিলিয়ে তাপ পরিবাহী হলো হিরে। মনে রাখবে, হিরে বেস্ট পরিবাহী। মজার বিষয়, একটা অধাতু হয়েও, হিরে কিন্তু অধাতু। তারপরে রূপো আসতে পারে, হিরে বেস্ট, বাট ধাতুদের মধ্যে রূপো। মাথায় থাকবে, এটা এটা দরকার আছে মাথায় রাখার। ঠিক আছে, এখানে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। কিভাবে আমরা এটা সংজ্ঞাটা দেবো? ইম্পর্টেন্ট জিনিস সংজ্ঞাটা। তুমি দেখো, তুমি যদি কে সমান সমান লিখতে পারো চাইলে, কে সমান সমান QD বাই A θ2 - θ1 ইন্টু T। তুমি দেখো, তোমার যদি এটা 1 হয়, θ2 - θ1 টাও 1 হয়, T টা 1 হয়, D টা 1 হয়, তাহলে K = Q। তাহলে সংজ্ঞা কি দেবে? সবকিছু 1 করে দিলে K = Q হয়ে যায়। সংজ্ঞাটা কি হবে এটা দেখা যাচ্ছে তো? তো এর সংজ্ঞাটা কি দেবে? যে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি একক সময়, বা কঠিন এরকম বলতে পারো, কঠিন পদার্থের দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্য থাকলে এবং প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময় যে পরিমাণ, আচ্ছা আমি ডিটা মিস করে গেছি, তো সবকটাকে মিলিয়ে বলতে হবে, মুখস্থ করা নেই। তো এরকম ভাবে বলবে, কোনো কঠিন পদার্থে একক বেধের তৈরি কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যদি একক উষ্ণতার পার্থক্য বজায় থাকে, যদি একক উষ্ণতার পার্থক্য থাকে, তবে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি একক সময় যে পরিমাণ তাপ যাচ্ছে তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। মানে চারটেকে মার্চ করে বলতে হবে, এটা হলো বক্তব্য। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে সংজ্ঞাটা দেয়াই আছে, আমার সামনে বইটাও আছে। কোন পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখী একক সময় যে তাপ পরিবাহিত, লম্বাভিমুখে, এই পয়েন্টটা যেন মিস করে যান, লম্বাভিমুখে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে তাপটা কিউটা, এটা লম্বভাবে তলের মধ্যে ঢুকছে, লম্বভাবে তলে ঢুকছে। ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু লম্বভাবে তলের মধ্যে ঢুকছে। এবং ওরা ভালো করেছে কি, একক ঘনক বলে দিয়েছে। একক ঘনক বলে দেওয়া মানে কি হচ্ছে, আমি বলে দিলাম আমার বেধটা 1, আবার এই বেধটা 1, আবার ক্ষেত্রফলটা 1। তো একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্য থাকলে প্রতি একক সময় তলে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার এই তাপ পরিবাহিতার এককটা আমরা একটু দেখব। তাপ পরিবাহিতার একক আমরা এখান থেকেই বার করে নিতে পারবো ইজিলি। কি হবে তাপ পরিবাহিতার এককটা? QD বাই A θ2 - θ1 ইন্টু T। কিন্তু তোমরা মাথায় রেখে দেবে, পরীক্ষার সময় এত কিন্তু বার করা যায় না। আমি সব এককের ক্ষেত্রে বলি না, মাথায় রাখো, কিন্তু এই তাপ পরিবাহিতা কিন্তু খুব ফেমাস, খুব ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই মাথায় রাখবে। তো এটা যেমন আমি যদি বলি SI এককটাকে বলি, এটা হলো জুল, মিটার, মিটার স্কোয়ার, কেলভিন, সেকেন্ড। জুল পার সেকেন্ড হয় ওয়াট, তাহলে ওয়াট পার মিটার কেলভিন। এটা হলো SI পদ্ধতিতে একক। CGS পদ্ধতিতে এটা কি হয়ে যাবে? ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড। ওখানে জুল পার সেকেন্ডটা ওয়াট হয়ে গেছে, এখানে ক্যালোরি পার সেকেন্ড বলে তো কিছু হয় না, তাই জন্য আমরা ওটা ওরকমই লিখে দিলাম। এটা SI একক, এটা CGS একক, মনে রাখবে। আচ্ছা, কে এর মাত্রা
মনে রেখে দেবে। সব টার্মের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, আমি বলি না, কিন্তু মাধ্যমিক পারপাস পরীক্ষার সময় এত কিছু বার করার মতো সুযোগ থাকে না, তো মাথায় রেখে দেবে ml(t⁻³ θ⁻1) চাইলে বার করাই যায়, তোমরাও জানো, কিন্তু মাথায় রেখে দেবে, মাথায় রাখা বেশি দরকার। সবকিছু বার করার সময়টা পরীক্ষা হল না, বাড়িতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের তাপ পরিবাহিতার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গে কতগুলো পদার্থ আছে, যেমন আমি তোমায় বললাম রূপোর ক্ষেত্রে সব থেকে বেশি, তবে একটা অর্ডার কিছু অল্প জিনিস মনে রাখতে হবে। রূপোর ক্ষেত্রে, তারপরে আসে তামার ক্ষেত্রে, তারপরে আসে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান। এটাও মাথায় রেখে দেবে। রূপো, তামা, অ্যালুমিনিয়াম, আর হিরে তো বেস্ট, সেটা তো কথাই নেই, কিন্তু এটা মনে রাখা দরকার। ঠিক আছে, এই মোটামুটি আমাদের তাপ পরিবাহিতার ইম্পর্টেন্ট জিনিস। এই তাপ পরিবাহিতার সাথে আরেকটা জায়গা আছে, সেগুলো তাপীয় রোধ, সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হলো তাপীয় রোধ। ঠিক আছে, তাপীয় রোধ আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য। ঠিক আছে, এতক্ষণ যে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু আমরা তাপীয় রোধ বলতে পারি। তবে হ্যাঁ, তাপীয় রোধটা বোঝার জন্য কিন্তু তোমাদের তড়িৎ রোধের কনসেপ্টটা লাগবে। তড়িৎ রোধের কনসেপ্টটা থাকলে তাপীয় রোধটা বোঝার কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি। তাপীয় রোধের ব্যাপারটা কি, আগে দেখো আমরা এক্ষুনি তাপ পরিবাহিতাঙ্কর যে ফর্মুলাটা দেখলাম, সেটা কি দেখলাম, আমাদের ফর্মুলাটা দেখলাম আমরা যে Q = KA θ1 - θ2 × T/D। এটা আমরা দেখলাম তাপ পরিবহনের ক্ষেত্রে। যদি আমি টিটাকে নিচে নামিয়ে আনি, তাহলে কি লিখতে পারি, Q/T = KA θ1 - θ2/D। এইটাকে আমরা বলি তাপ পরিবহনের হার, মানে প্রতি একক সময় যে তাপ পরিবাহিত হচ্ছে, তাপ পরিবহনের হার। ঠিক আছে, কিন্তু এবার যে ব্যাপারটা আর কি ম্যাটার করে যাচ্ছে এখানে, এটা তাপ পরিবহনের হার, এটার সাথে তুমি তুলনা করো একটা সম্পর্ক, সেটা হলো আমরা ওহমের সূত্র থেকে শিখেছি কি, যে I = হয় V/R। তড়িৎ প্রবাহ মাত্রা মানে বিভব প্রভেদ বাই রোধ, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা লিখতে পারি Q/T = V/R। এই ক্ষেত্রে কিউটা কিন্তু আধান, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা মানে আধান পরিবহনের হার। এখানে যেমন তাপ পরিবহনের হার, এখানে আধান পরিবহনের হার। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এটাকে আরেকটু ঠিক মতো লিখি, Q/T হলো θ1 - θ2/D/KA। আমি কেটাকে নিচে নামিয়ে দিয়েছি। তো তুমি খেয়াল করে দেখো যে তাপ পরিবহন হচ্ছে কেন, তাপ পরিবহন হচ্ছে ওই পরিবাহী দুপ্রান্তে উষ্ণতার পার্থক্যের জন্য। তার মানে উষ্ণতার পার্থক্যটা কারণ, তার জন্য তাপ পরিবাহিত হচ্ছে। এবার এদিকে চলে আসো, এই ভিটাই তো বিভব পার্থক্য, বিভব পার্থক্য, তার মানে বিভব পার্থক্যটাই তো কারণ। তোমরা যারা যারা তড়িৎ পড়েছো তোমরা জানো, আশা করি সকলেই পড়েছো, বিভব পার্থক্যটাই কারণ, যার জন্য আমাদের এখানে আধান পরিবাহিত হচ্ছে। তার মানে এই আরটাকে আমরা কি বলতাম, রোধ। তো এই সমীকরণের সাথে এই সমীকরণটা যখন আমরা তুলনা করছি, তখন আমরা পাচ্ছি আর মানে তাপীয় রোধ। এই নিচে যেমন এইখানে এটা রোধ, যেটা আধান পরিবহনের পথে বাধা দেয়, তখন এটা হলো তাপীয় রোধ, তাপ পরিবহনের পথে বাধা দেয়। তো এটা কিন্তু আমরা তুলনা করে পাচ্ছি দুটো জায়গা, এটা কিন্তু আমরা দুটো সম্পর্ককে তুলনা করে পাচ্ছি। তাপীয় রোধ আর কত হচ্ছে, দেখো তাপীয় রোধ হচ্ছে D/KA। ঠিক আছে, এটা তাপীয় রোধ, এটা তাপীয় রোধের ফর্মুলা। আচ্ছা, এই যে তাপীয় রোধটা আমরা দেখলাম, এই তাপীয় রোধের ক্ষেত্রে অনেক সময় এর একক বার করতে হতে পারে। এককটা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো এর যদি এসআই এককটা দেখো, এসআই এককটা কি লিখবে, এসআই এককটা হবে হলো জুল পার সেকেন্ড, তার মানে ওয়াটটা নিচে আর এখানে কেলভিন, তাই তো, তার মানে কেলভিন আর জুল পার সেকেন্ড ওয়াট, তো কেলভিন পার ওয়াট, কেলভিন ওয়াট ইনভার্স, এটা লিখতে পারো এসআই একক। আর সিজিএস একক স্যার কি করে বার করলেন, খুবই সোজা, খুবই সোজা বার করা। আমি তো D/K এর রাশিটা বার করতে হবে, তো তুমি ধরো এই পার্টটাকে তাপীয় রোধ ধরো, তো R = এটা যেন এদিকে সরে গেল, তাহলে Q/T নিচে চলে আসবে, θ1 - θ2/Q/T। θ1 - θ2 মানে কি উষ্ণতার পার্থক্য কেলভিন, আর নিচে কি Q/T মানে জুল পার সেকেন্ড, ওয়াট, তো কেলভিন/ওয়াট। ঠিক আছে, সিজিএস একক হলে কি হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি পার সেকেন্ড, তার মানে সেকেন্ডটা উপরে চলে আসবে, ক্যালোরি ইনভার্স। তো এইভাবে আমরা তাপীয় রোধের রাশি বা তাপীয় রোধের একক কিন্তু আমরা বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাপীয় রোধের মাত্রা কি হবে, তবে হ্যাঁ এইসব কিন্তু পরীক্ষার সময় এত কিছু করার দরকার নেই, পরীক্ষার সময় কিন্তু একদম
সিরিয়াসটা অতটা লাগে না, এসআই এককটা মনে রেখে দেবে। আচ্ছা, আমাদের মাত্রাটা কি হবে? মাত্রাটা আমরা বার করতে পারি উপরে উষ্ণতা, আর নিচে দেখো আমরা দেখতে পাচ্ছি হলো তাপ বাই সময়, তাই তো? তো উষ্ণতার মাত্রাটা আমরা জানি হলো, আমরা কে দিয়ে লিখতে পারি, নিচে তাপ মানে শক্তি, ml² T⁻⁻2 বাই সময়, সময়টা উপরে চলে যাবে, তার মানে টি, তার মানে মাত্রা হতে পারে m ইনভার্স L⁻⁻2 T⁻⁻3 কে। তো এটা হয়ে গেল তাপীয় রোধের মাত্রা, যতটা আমি ক্যালকুলেট করে পাচ্ছি। তবে আমার বক্তব্য কিন্তু থাকবে এটাই যে তোমরা কিন্তু এটা মনে রেখে দেবে। আচ্ছা, অনেক জায়গায় কে যায় কিন্তু থিটাও থাকতে পারে, থিটাই দিয়ে দিই, সেটাই বেটার হবে, কিন্তু কেলভিন বলে যে থিটাও দিয়ে দিই। তো আমার বক্তব্য কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমাদের এটা এইসব বার করার কোনো প্রয়োজন নেই কিন্তু। তাপীয় রোধের মাত্রা, তাপীয় রোধের একক, তাপীয় রোধটা কি, পরীক্ষা যায় তাপীয় রোধ কি, তো বলবে তাপ পরিবহনের পথে বাধা। এবং যদি তাপীয় রোধের গাণিতিক ফর্মুলাটা বার করতে বলে, তো এইটা লিখবে, বলবে আমরা ওহমের সূত্র থেকে পাই এটা, দুটোকে আমরা যদি তুলনা করে বুঝতে পারছি এটা ইজিক্যালস টু এটা, এটা তাপীয় রোধের জায়গাটা হয়ে গেল। এবার এখান থেকে আরেকটা জিনিস আছে, আমরা জানি আর ইজিক্যালস টু হয় রো এল বাই এ। এটা আমরা আমাদের যে রোধ, এই রোধের জায়গায় আমরা পড়েছি, এই জিনিসটাকে আমরা বলি রোধাঙ্ক, তাই তো? এটা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রে এটা রোধাঙ্ক, এটা তড়িৎ প্রবাহ মাত্রা চ্যাপ্টারেই দেখেছি। তো তুমি যদি আর ইজিক্যালস টু রো এল বাই এ, আর তুমি তাপীয় রোধটা দেখো, ওটা হলো ডি বাই কে এ, ডিটা কিন্তু আসলে বেধ, ঠিক? এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তুমি দেখো এর সাথে আবার সাদৃশ্য করো, দেখো তুমি বুঝতে পারবে এই রোটা যেন 1/k, কারণ এখানে যে ডিটা বেধ ওটা এখানে দৈর্ঘ্যের মতো কাজ করছে, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাপারগুলো একটা ইকুয়াল মানে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য জিনিস। তো আমি বলতে পারি রো ইজিক্যালস টু কি 1/k। তো আমরা অনেক সময় বলতে পারি 1/k কে, এটাকে বলে তাপীয় রোধাঙ্ক, যেমন এটা হলো আমাদের শুধু রোধাঙ্ক বা আমরা তড়িৎ রোধাঙ্ক বলতে পারি, যেমন আমাদের 1/k টা হলো তাপীয় রোধাঙ্ক। ব্যাস, এই জায়গাটাও একটু মনে রেখে দেবে যে তাপীয় রোধাঙ্ক কাকে বলা হয়, 1/k কে। স্বাভাবিক, আমরা যে কেটাকে বলি পরিবাহিতাঙ্ক, কেটাকে আমরা পরিবাহিতাঙ্ক বলি, তাহলে 1/k হবে তাপীয় রোধাঙ্ক। কেটা বোঝাচ্ছে কে যত বেশি তত ভালো পরিবাহিতা, তত ভালো পরিবহন করছে, আর যদি 1/k বেশি হয় তত ভালো রোধ হবে, তত ভালো আটকাবে। ব্যাস, এই মোটামুটি জিনিস, এই তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক, এই কনসেপ্ট গুলো মাথায় রাখবে, মাত্রা, একক, এই জিনিসগুলো মাথায় রাখবে। এখান থেকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাপীয় রোধ এবং রোধাঙ্কের জায়গা থেকে। ঠিক আছে, ভালো করে জায়গাটা দেখে নাও, একবার পুরো জায়গাটা চোখ বুলিয়ে নাও। এবার আমরা কিন্তু ডাইরেক্ট ঢুকে যাবো এর প্রশ্ন উত্তর এবং আমরা সাজেশন মূলক আলোচনায়। যে প্রশ্নগুলো আমরা দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, ইটস নট লাইক কি ওগুলোই চলে আসলো, কিন্তু ওই ধরনের বা অনেকটা হতে পারে ওইগুলো, মানে ওই একদম ডাইরেক্ট প্রশ্ন চলে আসলো। এবার আমরা ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে যাবো। তো এবার দেখো, এই যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা সাজেশন টাইপ কোয়েশ্চেন নিতে পারো তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য। ঠিক আছে, এরকম ভাবে কতগুলো প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, লোহার সেতুর এক প্রান্ত রোলারের উপর রাখা হয় কেন? তার কারণটা কিন্তু খুব সিম্পল, যে গ্রীষ্মকালে লোহার সেতুর উপর যখন প্রচন্ড পরিমাণ তাপ পড়ে, তো তখন কি হয় যে সেইটা প্রসারিত হতে চায়। এবার যদি লোহার সেতু দুদিকটাই আমরা ফিক্সড করে নিই, তখন কি হবে, ও কোনো দিকেই প্রসারিত হতে পারবে না, এবং কি হবে, এখানে একটা উদ্ভূত মানে খুবই পীড়নের সৃষ্টি হবে, চাপের সৃষ্টি হবে, তাই জন্য ফাটল ধরে যেতে পারে। কারণ প্রসারিত হতে চাইবে কিন্তু হতে পারবে না, ওখানে যদি আটকে রেখে দিই, একদম ক্ল্যাম্পের দ্বারা আটকে রেখে দিই, তো সেটা আর প্রসারিত হতে পারবে না, তো চাপের সৃষ্টি হবে, যাতে ফাটল ধরতে পারে। সেই কারণে একটা প্রান্তকে রোলারের উপর রাখা হয়, যাতে সে যদি একটু প্রসারিত হতে চায় যেন হতে পারে, সেখানে কোনো চাপের সৃষ্টি না হয়। এটাই কিন্তু মেন কারণ। ঠিক আছে, এটা আমি তোমায় জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার আমি উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা একটুখানি লেখার মতো উত্তর, তো উত্তরটা বলছি, তোমরা আস্তে আস্তে শুনে উত্তরটাকে লিখে নিতে পারো যদি চাও তো। ঠিক আছে, 1 মিনিট জাস্ট। আর যে জানো তো ভালো। লোহার সেতুর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অপর প্রান্ত রোলারের উপর রাখা হয়। এর কারণ হলো গ্রীষ্মকালে উষ্ণতা বেশি হওয়ার জন্য লোহার সেতুটি খুব উত্তপ্ত হয়ে যায়, ফলে ওই মুক্ত প্রান্তটি রোলারের উপর দিয়ে প্রসারিত হয়। রোলার না থাকলে প্রসারণের জন্য সেতুটি বেঁকে যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে শুনে লিখে নাও, কাজ হয়ে যাবে। জিনিসটা বোঝাটা আসল হলো। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, গরুর গাড়ির চাকায় কিভাবে বের পরানো হয়? গরুর গাড়ির চাকায় বের পরানোর কনসেপ্টটা কিন্তু খুবই বিখ্যাত এবং ইম্পর্টেন্ট। যে গরুর গাড়ির চাকা নর্মালি কিসের হয়, কাঠের তৈরি হয়, ঠিক আছে, কাঠের চাকা। এবার ওর উপর পরানো হয় লোহার বের, এর উপর পরানো হয় লোহার বের। লোহার বেরটাকে প্রথমে গরম করে একটু প্রসারিত করে নেওয়া হয়, মানে ধরো এই চাকা, যেটা এই যে চাকা,
ওই চাকার থেকে একটু সাইজে বড় করে ওই বেডটাকে প্রসারিত করে দেওয়া হয়, মানে এমনভাবে প্রসারিত করা হয় যেন লোহার বেডটার যে ক্ষেত্রফল সেটা গরুর গাড়ির চাকার ক্ষেত্রফল থেকে একটু বেশি হয়। এবার ওই চাকাটার বাইরে বেডটা পরানোর পর এবার আস্তে আস্তে ওটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করা হয় কিভাবে? ওর উপর ঠান্ডা জল ঢেলে। তো এই জল ঢাললে কি হবে, আস্তে আস্তে ওরা সংকুচিত হবে, এবং সংকুচিত হয় কি হবে, ওর গায়ে একদম চেপে লেগে যাবে। তার মানে প্রথমে প্রসারিত করে আমি ওর উপর ওর মধ্যে দিয়ে গলিয়ে দিলাম, এবং গলিয়ে দেওয়ার পর এবার ঠান্ডা করলাম, তো আস্তে আস্তে সংকুচিত হতে হতে ওর গায়ে লেগে যাবে। এভাবে বের পড়ানো হয়। উত্তরটা কিভাবে লিখবে? গরুর গাড়ির চাকা কাঠের তৈরি হয়, এই চাকায় যে লোহার বের পরানো হয় তার ব্যাসার্ধ চাকার তুলনায় কিছুটা কম হয়, তাই লোহার বেরটিকে সুষমভাবে উত্তপ্ত করা হলে বেরের ব্যাসার্ধ বেড়ে যায়, যেটা বললাম। এখন বেরের ব্যাসার্ধ চাকার চেয়ে সামান্য বেশি হলে বেডটিকে চাকায় পরিয়ে জল ঢেলে ঠান্ডা করা হয়, ফলে বেডটি সংকুচিত হতে চায়, কিন্তু সংকোচনের সুযোগ কম থাকায় তাপীয় টানের উদ্ভব হয় এবং বেডটি চাকাতে দৃঢ়ভাবে আটকে যায়। ঠিক আছে, ওই যে চেপে যায়, কারণ একটা পয়েন্টের পর তা চাপতে পারবে না, তখন একদম দৃঢ়ভাবে আটকে যায়। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। চার্লসের সূত্রের সাহায্যে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। দেখো, গ্যাসের আয়তন গুণাঙ্কের চার্লসের সূত্র আমরা জানি, VT = এটা একটু আগেই তোমাদের বললাম 1 + T/273। ঠিক আছে, গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে যদি ধরি যে প্রাথমিক উষ্ণতাটা V0, অন্তিম উষ্ণতাটা VT, তাহলে আমরা লিখতে পারি VT = V0 1 + T, যে T ডিগ্রি বাড়ে। তার মানে যদি এই দুটো সমীকরণকে তুলনা করি তাহলে গামা আসছে 1/273। মানে এটা গ্যাসের আয়তন প্রসারণের জন্য T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি থেকে, আর এটা হলো চার্লসের সূত্র। দুটোকে যদি আমি কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে এই গামার মান আসছে 1/273/ডিগ্রি সেলসিয়াস। এখান থেকেই বলে দিতে পারবে। আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? 1। এটা ইম্পর্টেন্ট, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আয়তন কতটা বাড়ে তার মাপ কিন্তু এই যে গামা V 1/273/ডিগ্রি সেলসিয়াস। একইভাবে চাপের ক্ষেত্রেও গামা P 1/273/ডিগ্রি সেলসিয়াস। তার মানে গামা V বাই গামা পিটা কত হচ্ছে? 1 অনুপাতটা। ঠিক আছে, অনুপাত 1। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? সবচেয়ে কম হলো ইনভারের, মনে রাখবে। যে কোনো সংকর ধাতু সাধারণভাবে, ইনভার একটা সংকর ধাতু, লোহা বা তামা সংকর ধাতু নয়, তো সংকর ধাতুর একটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম হয়, তাই জন্য পরীক্ষাগারে অনেক যন্ত্রপাতি বা স্কেল ইনভারের বানানো হয়, যাতে কি হয়, বিভিন্ন সিজন যে চেঞ্জ হয়, ঋতু পরিবর্তন হয়, সেই ঋতু পরিবর্তনে মানে বেশি গরম হয়ে যাচ্ছে বা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জন্য যেন স্কেলের কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস না হয়। ঠিক আছে, স্কেলের যেন মাপটা বা স্কেলটাকে যেভাবে স্কেলিং করা হয়েছে, স্কেলটাকে যেভাবে ওই সেন্টিমিটারের দাগগুলো টানা হয়েছে, ওগুলোর মধ্যে যেন গ্যাপ না বেড়ে যায়, ওটা প্রসারিত হয়ে গিয়ে। তো স্কেল অনেক সময় বা পরীক্ষাগারে কিছু যন্ত্রপাতি ওগুলো ইনভারের বানানো হয়, কারণ ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, বেশি প্রসারিত হয় না। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সারটা হবে ইনভার। দ্বিধাতব পাত কি? খুব ইম্পর্টেন্ট, লোহা আর পিতলের তৈরি দ্বিধাতব পাত, মনে রাখবে। লোহা আর পিতলের তৈরি হয় হলো দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি একটা জিনিস একটু দেখে নিয়ে বলি। তো নাম থেকেই বুঝতে পারছো, দ্বিধাতব মানে দুটো ধাতুর তৈরি পাত। এবার এই দুটো ধাতুর তৈরি পাতটা কিরকম? এই ধরো এখানে আছে ধাতু A, এখানে আছে ধাতু B। নর্মালি কি হয়, নর্মালি আমরা ইউজ করি এখানে পিতল আর এখানে আমরা ইউজ করি লোহা। এবার এর কাজটা কি? তো তোমাকে দ্বিধাতব পাত কি জানতে চাইলে তুমি এটাই বলতে পারো যে দুটি ধাতুর তৈরি, যেমন পিতল ও লোহার তৈরি, মানে পিতল ও লোহার দিয়ে তৈরি দুটো পাতকে রিভেট পদ্ধতির মাধ্যমে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে দ্বিধাতব পাত বলে। এবার এটা কিভাবে কাজ করে একটু ভালো করে দেখো, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এটা পিতল, এটা লোহা। এবার যখন তুমি উষ্ণতা দেবে, উষ্ণতা বাড়ালে কি হবে, দৈর্ঘ্য প্রসারিত হতে চাইবে। এবার দুজনের কি দৈর্ঘ্য প্রসারণ সমান? অবশ্যই নয়। দেখা গেছে পিতলের দৈর্ঘ্য প্রসারণটা বেশি লোহার তুলনায়, তো পিতলের দৈর্ঘ্য প্রসারণটা বেশি হলে কি পিতলটা বেশি বাঁকতে চায়, মানে বেশি বড় হতে চায়, আর লোহাটা কম, তাই জন্য এরকম ভাবে বেঁকে যায়, মানে এমন ভাবে বেঁকে যেন পিতলটা বাইরের দিকে, লোহাটা ভেতরের দিকে। এদিকে পিতল, এদিকে লোহা, বাইরের দিকে বেঁকে যায়। একইভাবে যখন ঠান্ডা হবে, পিতলের কি ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, যে পিতলের ক্ষেত্রে এই জায়গাটা মুছে দিই, পিতলের ক্ষেত্রে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বেশি, তাই জন্য ওর দৈর্ঘ্যের পরিবর্তনও বেশি হয়। তো গরম হলে যেমন বেশি বাঁকলো, তাই জন্য একটা বেঁকে গেল। আবার ঠান্ডা হলে এই আবার বেশি বেঁকে যায় উল্টো দিকে, কারণ তখন সংকুচিত হতে চায়।
তখন লোহাটার বেশি থাকে, এটা লোহা এটা পিতল। তার মানে আলটিমেটলি কি হলো, উষ্ণতার যখন পরিবর্তন হলো, ভালো করে বুঝবে, উষ্ণতার যখন পরিবর্তন হলো ও নিজের বাঁকের মুখটাকে বারবার চেঞ্জ করছে। তাই উষ্ণতার পরিবর্তনে যে বাঁকের মুখ চেঞ্জ করছে এটা একটা সুইচিং ক্রিয়া ইউজ হয়, অটোমেটিক সুইচ। অটোমেটিক সুইচের ক্ষেত্রে ইউজ হয়, হিটারের ক্ষেত্রে বিশেষ করে উষ্ণতা কন্ট্রোল করতে। মানে ধরো উষ্ণতা বাড়ছে 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 বাড়ছে, একটা টাইমে গিয়ে এমন উষ্ণতা বেড়ে গেল, ওটা বেঁকে গেল, সুইচ অফ, সার্কিট অফ হয়ে গেল, এবার উষ্ণতা আছে। এবার আস্তে আস্তে আবার ঘরে উষ্ণতা ঠান্ডা হয়ে গেল, মানে হিটার অফ হয়ে গেল কিন্তু একটা সার্টেন উষ্ণতার পর। তারপর আস্তে আস্তে ঘর টেম্পারেচার আবার ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হতে হতে আবার এটা এইদিকে বেঁকে গেল, আবার সুইচ অন হয়ে গেল। এই 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 করে উষ্ণতা মানে হিটার অফ অন হচ্ছে। তার মানে একটা সার্টেন রেঞ্জের মধ্যে উষ্ণতাটা মেনটেন করছে স্বয়ংক্রিয় সুইচ প্রস্তুতিতে। ঠিক আছে, তো এইটা হলো দ্বিধানুপাতের ব্যবহার। আরো আমরা কিছু প্রশ্ন দেখবো। তো স্টুডেন্টস এবার দেখো এই প্রশ্নগুলো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ বলতে কি বোঝায়, এটা আমরা একটু আগেই কিন্তু আলোচনা করে নিয়েছি। আপাত প্রসারণ মানে তরলের আয়তনের যে আপাত বৃদ্ধি হয় সেটা হলো আপাত প্রসারণ, এবং প্রকৃত প্রসারণ মানে তরলের আয়তনের যে প্রকৃত বৃদ্ধি হয় সেটাকে আমরা বলি প্রকৃত প্রসারণ। আরো একটা জিনিস এক্ষেত্রে উল্লেখ করে দিতে পারো যে আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম, উল্লেখ করে দেবে। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম, এক্ষুনি বলে দিয়েছি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে সেটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত, একটু আগেই শিখিয়েছি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা মানে হয় 2 আলফা। আর ঠিক আছে, আর আমাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, মাইন্ড ইট, তো আমাকে গামা দিয়েছে, গামা মানে 3 আলফা। তার মানে প্রথমে গামা দিয়েছে আমাকে, আমি আলফায় যাব তারপর বিটায় যাব। তো গামা দিয়েছে 5.7 × 10⁻⁻6 = 3 আলফা। তাহলে আলফার মান কত, 1.9 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিটার মান কত, 2 × 1.9 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3.8 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, একটি অধাতুর নাম লেখো যেটির তাপের সুপরিবাহী, যেটা বললাম হিরে। তাপীয় রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমরা এক্ষুনি দেখেছি তাপীয় রোধের রাশিমালায় কি দেখা যায়, D/Ka। ঠিক আছে, তো D/Ka এর মধ্যে আমরা এখানে বুঝতে পারছি পরিবাহীর বেধ 1 নম্বর, কারণ ডি আছে, পরিবাহীর বেধ, তাপ পরিবাহিতা, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই বিষয়গুলোর উপর নির্ভর করে। একটি পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তাপ পরিবহনের হার কিরকম ভাবে পরিবর্তন হবে, মানে তাপ পরিবহনের হার আমি কি লিখে দিয়েছি, এটা কিরকম ভাবে পরিবর্তন হবে। দেখো আমাদের কাছে ফর্মুলা ছিল Q = Ka θ1 - θ2 × T/D। যখনই তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তাপ পরিবহনের হার, তো তার মানে আমাদের Q/T এটা হলো তাপ পরিবহনের হার, Ka θ1 - θ2/D। হিসাব কি বলছে, যদি বাকি সবাই ধ্রুবক থাকে তাহলে Q/T সমানুপাতিক θ1 - θ2, তাই তো, Q/T সমানুপাতিক θ1 - θ2। তার মানে যদি আমি দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করি, যদি এটা 3 টাইম মানে 3 গুণ হয়ে যায়, তাহলে তাপ পরিবহনের হারটাও 3 গুণ হয়ে যাবে। সিম্পল হিসাব, তাপ পরিবহনের হার 3 গুণ হবে। ক্লিয়ার? এই প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এবার আমরা আমাদের পরের প্রশ্নগুলো দেখব। তো এই প্রশ্নগুলো এবার দেখো, জানবো যে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না কেন, মানে সহজে গলে যায় না কেন আর কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা আমাদের তাপের পরিবাহিতার ব্যাপারটা থেকে মনে রাখবে। বরফ ভালো করে বুঝে নাও, বরফ, জল, এরা তাপের কুপরিবাহী। ঠিক আছে, বরফ, জল, বায়ু সবই তাপের কুপরিবাহী, তাপের কুপরিবাহী। ঠিক আছে, তো তাপের কুপরিবাহী হওয়ার কারণে কি হয়, এদের মধ্যে তাপ থাকলে সেই তাপ বাইরে বেরোতে বা ঢুকতে এদের সমস্যা হয়। তো এবার বরফকে যদি কাঠের গুঁড়ো দিয়ে দাও তুমি, তো কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে ওই কাঠের গুঁড়োগুলোর মধ্যে 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 বায়ু থাকে। ঠিক আছে, তো এবার এই যে বায়ুগুলো থাকে, ওই বায়ুগুলো তাপের কুপরিবাহী, তাই জন্য কি হচ্ছে, বাইরে থেকে তাপ বরফের মধ্যে প্রবেশ করতে পারছে না এবং বরফটা গলছে না। তার মানে এখানে মেন যে কাজ করছে সে হলো বায়ু, যে কাঠের গুঁড়োর মধ্যে যে বায়ুটা আছে সঞ্চিত, সেই বায়ুটা কিন্তু তাপ পরিবহন হতে দিচ্ছে না এবং এই জন্য বরফ গলছে না। ঠিক আছে, একটু ভালোভাবে যদি আমি লেখার পারপাসে বলে দিই তোমাদেরকে, উত্তরটা এরকম লিখবে, কাঠ ও কাঠের গুঁড়ো উভয় তাপের কুপরিবাহী। হ্যাঁ, যে আমরা যে কাঠ দিচ্ছি, কাঠটা অবভিয়াসলি তাপের কুপরিবাহী। ঠিক আছে, কাঠের গুঁড়োতে বায়ু আবদ্ধ থাকায় তাপ পরিবাহিতা আরো কমে যায়, তাই বাইরে থেকে তাপ সহজে বরফে সঞ্চালিত হতে পারে না, ফলে বরফও সহজে গলে যায় না। এই কারণে বরফে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়।
ঠিক আছে, একটু আস্তে 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 স্লো করে শুনে নিয়ে লিখে নিতে পারো চাইলে। টিনের চালের ঘর গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা হয় কেন? টিনের চালের ঘর কেন গ্রীষ্মকালে গরম হয় আর শীতকালে ঠান্ডা হয়? এই প্রসঙ্গে আগে আমি খড়ের চালের ব্যাপারটা বলে দিই। যখন এই প্রশ্নটা এলোই, খড়ের চালের ক্ষেত্রে কি হয় বলতো, খড়ের চালের মধ্যেও বায়ু সঞ্চিত থাকে খড়ের মধ্যে। এবার বায়ু সঞ্চিত থাকার জন্য কি হয়, বায়ু সঞ্চিত থাকার জন্য হয় হলো বায়ুটা তাপের কুপরিবাহী। এবার গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা গরম, ঘরটা ঠান্ডা, তো বাইরে থেকে তাপ আসতে চায়, কিন্তু ওই যে খড়ের মধ্যে বায়ু আছে আসতে দেয় না, তাই ঘরের তাপমাত্রা তাই থাকে। আবার শীতকালে কি হয়, ঘরের তাপমাত্রা গরম, বাইরেরটা ঠান্ডা, এবার বাইরের তাপটা যে বাইরে বেরোতে চাইবে সেটাকে ওই খড় বেরোতে দেবে না। তাই জন্য খড় খুবই ভালো, খড়ের ঘরগুলো, কারণ ওখানে একটা খুব সুন্দর একটা ভালো তাপমাত্রা থাকে, যেটা আমাদের জন্য পর্যাপ্ত বা ভালো। তো খড়ের ঘরে কিন্তু বায়ু সঞ্চিত থাকার জন্য গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে, কারণ বায়ুর সঞ্চালন হতে বাধা দেয়। বোঝা গেল? এবার এইখানে প্রশ্নটা করেছে টিনের চাল। এখানে টিনের চাল গ্রীষ্মকালে গরম আর শীতকালে ঠান্ডা। তোমরা নিজেরাই কিন্তু এটা এবার আন্দাজ করতে পারবে যে ব্যাপারটা কিরকম ভাবে হবে। টিনটা কি, টিনটা হলো তাপের সুপরিবাহী। খড়ের মধ্যে যে বায়ু থাকে ওটা তাপের কুপরিবাহী ছিল, কিন্তু টিন তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, টিন তাপের সুপরিবাহী। সুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, যে গ্রীষ্মকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি হলে কি হচ্ছে, ওই বাইরের যে গরম বায়ুটা ওটা ভেতরে চলে আসে, মানে যে তাপমাত্রাটা বেশি, তাপটা ওই উচ্চ তাপমাত্রা থেকে আমাদের ঘরে কম তাপমাত্রা আছে ধরো, তো বাইরে থেকে ভেতরে তাপ চলে এলো, সুপরিবাহী তাপ প্রবেশ করতে দিল, তো ঘরটা গরম হয়ে গেল। তো গ্রীষ্মকালে ঘর গরম হয়ে যাচ্ছে। শীতকালে কি হচ্ছে, শীতকালে হচ্ছে হলো ঘরটাও আছে গরম, বাইরেটা আছে ঠান্ডা, এবার ঘর থেকে তাপ বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ টিন আবারও তাপের সুপরিবাহী। খড় যেটাতে বাধা দিচ্ছিল, যার জন্য সবকিছু ভালো থাকছিল, টিন ওটাতেই মানে একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে যে যা তাপ যা তাপ আয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো উত্তরটা এরকম লিখতে পারো, টিন তাপের সুপরিবাহী। গ্রীষ্মকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি হলে টিনের মধ্যে দিয়ে বাইরের তাপ ঘরে পরিবাহিত হয়, ফলে ঘর গরম হয়। আবার শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে গেলে ঘরের তাপ টিনের মধ্যে দিয়ে বাইরে পরিবাহিত হয়, ফলে ঘর ঠান্ডা হয়। এই কারণে টিনের চালের ঘর গ্রীষ্মকালে গরম আর শীতকালে ঠান্ডা বোধ হয়। ঠিক আছে, জিনিসটা বুঝেছো? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত, এটা কে বলতে পারবে? শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? শূন্য মাধ্যম, ওর মধ্যে কি তাপ পরিবহন হয়, এটা হলো বুঝতে হবে। এবং তাপীয় রোধ, তাপ পরিবহন হয় না, পরিবহন হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন। প্রথম কনসেপ্ট, পরিবহনের মধ্যে অণুগুলো এরকম কাঁপে না, একটু আগেই বললাম, পরিবহনে মাধ্যম প্রয়োজন। তো মাধ্যম যদি প্রয়োজন হয়, শূন্য মাধ্যম মানে পরিবহন হবে না, মানে পরিবাহিতা শূন্য, তার মানে রোধের মানটা অসীম। তাহলে উত্তর কি হবে? অসীম, কারণ তাপীয় রোধ অসীম বলেই তো পরিবহনটা হচ্ছে না। বুঝতে পেরেছো? তার মানে উত্তর হবে অসীম। তাপীয় রোধের মাত্রিয় সংকেত কি, এটা অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, একটি পদার্থের তাপীয় রোধের মান কোথায় বলে দিয়েছি, একটু আগে যখন আলোচনা করছিলাম প্রশ্ন আগে, সেখানেই বলা আছে। যারা যদি এখানে হঠাৎ করে দেখো, একটু আগে যা প্রশ্ন শুরু করার আগে সেখানে কিন্তু এই প্রশ্নটা বলে দিয়েছি, তাপীয় রোধের মাত্রিয় সংকেত। একটি পদার্থের তাপীয় রোধের মান কখন তার তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকের সমান হয়। তাপীয় রোধ আমরা ফর্মুলা জানি, D/Ka। কি বলেছে, কখন তার তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকের সমান হয়। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক মানে 1/k এর সমান। এটা কখন হবে, যখন D = 1 হবে, A = 1 হবে। তো কোনো পদার্থের তৈরি একক ঘনকের মধ্যে দিয়ে যদি একতল থেকে অন্য তলে যায়, D1 এবং A1 মানে কি, বেধ একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক। বেধ একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক। তো একক ঘনকের একতল থেকে অন্য তলে তাপ পরিবহনের ক্ষেত্রে তাপীয় রোধ তাপীয় পরিবাহিতাঙ্কের অনন্যকের সমান হয়। আর বুঝতে পারলে, এটা তাপীয় রোধ, এটা তাপীয় পরিবাহিতাঙ্কের অনন্যক। সমান কখন হচ্ছে, যখন এরা দুজন সমান হচ্ছে, D1 আর A1 হচ্ছে, নাহলে সম্ভব হবে না। বা এটাও বলতে পারি আমি টেকনিক্যালি, একটু ভেবে দেখো, আমার যদি এখানে কে কেটে যায়, D = A, শুধু একক বলে নয় কিন্তু, বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে, এটা আরো ভালো উত্তর হবে। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে, সাংখ্যমান, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবে, সমান হলে। বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে, এটার থেকে আমার মনে হয় এটা দরকার নেই, এটা বেশি ভালো উত্তর হবে। তখন তাপীয় রোধ তার পরিবাহিতাঙ্কের অনন্যক হবে, কারণ ডি আর এটা কি হবে, কাটাকুটি হয়ে যাবে। ঠিক আছে, এটা দরকার নেই, এটা আমার বেটার উত্তর মনে হলো।
ঠিক আছে, এটাই উত্তর দেবে। এবং এর সাথে সাথে আমাদের তাপের ঘটনা সমূহের ওয়ান শট আমরা সমস্ত কিছু আলোচনা করেছি। আর শুধু যে 17টা প্রশ্ন আলোচনা করলাম এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্সের সাথে পড়ে যাবে। এবং আমি পড়াতে গিয়ে যে জিনিসগুলো বলেছি সেগুলোও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট, সেগুলো ভেবো না ইম্পর্টেন্ট নয়, কারণ ওটা যেগুলো আমার ন্যাচারালি আসছে সেগুলো কিন্তু আমি যে এতগুলো পেপার্স দেখি এতদিন ধরে সেই সব কিছুর একটা মিলিত জিনিস। তো যে জিনিসগুলো বললাম এই ভিডিওতে খুব ভালো করে দেখে যাও। চ্যাপ্টার রিভিশন থাকলে আমাদের এর পরের যে ভিডিওগুলো আসবে ওরকম ভাবে তাকে চ্যাপ্টারটা বাড়িতে একটা পড়ে নেবে। তবে এটা যখনই দেখবে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তুমি বুঝে যাবে যে এগুলো আমাকে বেশি এমফ্যাসিস দিয়ে বা বেশি জোর দিয়ে পড়তে হবে। এরকম ভাবে আমাদের সবকটা ভিডিওই আসবে ফিজিক্যাল সায়েন্সের মানে দশম শ্রেণীর যে কটা চ্যাপ্টার আছে সবকটার উপর। ভালো করে তোমরা দেখতে থাকো এবং তোমরা যদি তোমাদের পছন্দ হয় তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাদের দরকার তাদের মধ্যে শেয়ার করে দিও। এবং তোমরা যত আমাদের এই ভিডিওটাকে দেখবে তোমাদের মধ্যে ছড়াবে, তোমরা মানে যদি তোমাদের রেসপন্স আমরা ভালো পাই তাহলে আমাদেরও কিন্তু একদম সত্যি কথা করতে এনার্জি লাগবে। ঠিক আছে, তো ভালো করে দেখো, ভালো করে প্রিপারেশন নিও, ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের সকলকে মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট।